ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ে আশা করি ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। আজকে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে তোমাদের সঙ্গে বিশেষ কিছু কথা হবে, তোমরা মন দিয়ে শুনবার চেষ্টা করবে। এই যে আমরা চেঞ্জিং সেন্টেন্স যে অপশনটা নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছি, আসলে এই চেঞ্জিং সেন্টেন্সটা মূলত চেঞ্জিং সেন্টেন্স দ্বারা আমরা কি বোঝাতে চাই? আমরা কি এই কথা বোঝাতে চাই যে আমরা যখন বাক্য ব্যবহার করব তখন আগে অ্যাফার্মেটিভ বলে তারপরে নেগেটিভ বলবো, অথবা আগে অ্যাসার্টিভ বলে তারপরে ইন্টারোগেটিভ বলবো? মনে করো ইউ আর ওয়েল, এই কথা বলে আমি কি বলবো? আর ইউ ওয়েল? না না না, তোমাকে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে তোমার এই যে চেঞ্জিং সেন্টেন্স, এটা তোমার পরীক্ষার একটা অপশন। এটা পরীক্ষার প্রশ্নপত্রের একটা প্রশ্নের উত্তর। অর্থাৎ তোমাকে এক্সামিনার, অর্থাৎ যিনি পরীক্ষক, তিনি তোমাকে পরীক্ষা করতে চায় যে তুমি একটা অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে পারো কিনা। এটা হচ্ছে যাচাই করতে চাই তোমাকে। মূলত একজন সেন্টেন্স এর সৃষ্টিকারী হিসেবে বক্তার ভূমিকা, অর্থাৎ সাবজেক্টের ভূমিকা কিন্তু মুখ্য। একজন বক্তা হিসেবেই কিন্তু তুমি বাক্যকে কি করবে? তৈরি করবে, সৃষ্টি করবে। সাবজেক্টই কিন্তু সেন্টেন্সের সৃষ্টিকর্তা। সেন্টেন্স এর উৎপত্তি কোথায়? সেন্টেন্সের উৎপত্তি হচ্ছে মানুষের মনের ভিতরে। কেননা তোমার সঙ্গে যদি আজকে আমার দেখা হয় বা দেখা হলো, আমি কোন কথাটা তোমাকে বলবো আমার অন্তর আগে বলবে। যদি তোমাকে আমি বলতে চাই তুমি কি ভালো আছো, তাহলে কিন্তু তুমি কি ভালো আছো এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি তোমাকে প্রশ্ন করছি। আর যদি আমার মন চায় তোমাকে যদি আমি অন্য কিছু তো প্রশ্ন করতে পারি, যেমন কাউকে আমি রাস্তায় দেখা হওয়ার পরে তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কেমন আছো, এটা কিন্তু আমার একটা প্রশ্নবোধক বাক্য। বা তুমি কি ভালো আছো, এই ধরনের তুমি কেমন আছো এটাও একটা প্রশ্ন, তুমি কি ভালো আছো এটাও কিন্তু একটা প্রশ্ন। যেমন এই জন্যই আমরা বক্তাকে কি মনে করব বা সাবজেক্টকে মনে করব যে সে সেন্টেন্সের সৃষ্টিকারী। তার মনের ভাব প্রকাশের জন্য বক্তাই কিন্তু সেন্টেন্সকে কি করে? সৃষ্টি করে। এই জন্য আসো না আমরা আরেকবার সেন্টেন্সের সংজ্ঞা পড়ে নেই। মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য, মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য যখন কতগুলো ওয়ার্ডকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে তার মনের ভাব প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আমরা কিন্তু সেন্টেন্সের সংজ্ঞাটা এভাবে লিখছি, কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি একজন বক্তা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তাহলে সেন্টেন্স বা বাক্য হচ্ছে কর্তা বা সাবজেক্টের মনের ভাব প্রকাশের মাধ্যম। অর্থাৎ কর্তা কোন কথা কখন কিভাবে বলতে চায় এটাই হলো বাক্য। সুতরাং কর্তা যদি কাউকে কোনো বিষয়ে প্রশ্ন করে সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আদেশ করলে হবে ইম্পারেটিভ। আর তোমার মনের যদি আকস্মিক অবস্থান প্রকাশ করে তখন তাকে সেটা এক্সক্লেমেটিভ হবে। অর্থাৎ বক্তাই হচ্ছে সেন্টেন্সের জন্মদাতা। তাহলে বক্তা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে চায় এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে বক্তার উপরে, সাবজেক্টের উপরে। কিন্তু সাবজেক্টে কিন্তু গ্রামারের রুল মেনে, অর্থাৎ ভাষার যে বাক্য তৈরির যে রুলস আছে ওই রুলসটা মেনেই কিন্তু তাকে কি করতে হবে? সেন্টেন্সটা তৈরি করতে হবে। তাহলে আমরা যে জিনিসটা তোমাকে বোঝাতে চাই যে বক্তা যেই ধরনের বাক্য তৈরি করতে চাক না কেন তাকে অ্যাসার্টিভ থেকে ফিরে আসতে হবে। বুঝতে পারছো? এই জন্যই আমরা বলি যে অ্যাসার্টিভ হচ্ছে সকল সেন্টেন্সের জন্মদাতা। তাকে অ্যাসার্টিভ থেকে আসতে হবে, অর্থাৎ অ্যাসার্টিভের স্ট্রাকচারটা ভেঙেই তাকে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ করতে হবে। ক্লিয়ার? যেমন বক্তা যদি কাউকে বলে যে ইউ আর রিডিং, তুমি পড়িতেছো, এটা কি বাক্য বলো? তুমি পড়িতেছো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো বক্তা যদি তাকে প্রশ্ন করতে চায় তুমি কি পড়িতেছো, তাহলে কিন্তু বক্তাকে বলতে হবে আর ইউ রিডিং, তুমি কি পড়িতেছো। তাহলে বক্তাকে কিন্তু জানতে হবে যে অ্যাসার্টিভটা কেমন ছিল, আমি যে ইন্টারোগেটিভটা করব এই অ্যাসার্টিভটা কেমন ছিল। অর্থাৎ বক্তা যদি বা সাবজেক্ট যদি দক্ষ হয় অ্যাসার্টিভ সেন্টেন্স গঠনে,
তাহলে কিন্তু সে অন্যান্য সেন্টেন্স গুলো গঠন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তুমি এই কথাটা খুব মনোযোগের সাথে নিজের সাথে মিলাও যে আসলে আমি যখন কথা বলি কিভাবে কথা বলি। তুমি যে বাংলা ভাষার বাক্যগুলো যদি ব্যবহার করো তাহলে তোমার কিন্তু ওইভাবেই ভাষাগুলো ব্যবহার করতে হচ্ছে। তাহলে আসো আমরা তোমাদেরকে দেখাই যে এই যে আমরা এখানে লিখেছি সেন্টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ, যত সেন্টেন্স আছে সবগুলো সেন্টেন্স কিন্তু আবুদক হতে পারে নাবুদক হতে পারে। যদি তুমি বলো যে তুমি কি ভালো আছো, এটা কিন্তু তুমি কি ভালো আছো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে তুমি কি ভালো নেই এটা ইন্টারোগেটিভ বটে বটে কিন্তু এটা নেগেটিভ। এটা কিন্তু তুমি কি ভালো নেই। আচ্ছা, তোমার কি টাকা আছে, তোমার কি টাকা আছে, এটা কিন্তু ইন্টারোগেটিভ। এটা কিন্তু ইন্টারোগেটিভ, তোমার কি টাকা আছে। আচ্ছা, এটা ইন্টারোগেটিভ। তোমার কি টাকা নাই, এটা কিন্তু নেগেটিভ হয়ে গেল, ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে গেল। সুতরাং তুমি কিন্তু এটা সেন্টেন্সের সৃষ্টিকারী, তোমাকে ওইভাবেই মনোযোগ সহকারে এটা ভাবতে হবে। আমরা তাই দেখাচ্ছি এই জন্য যে সেন্টেন্স গুলো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সবগুলো সেন্টেন্স। এখন তুমি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাও তাহলে তোমার অ্যাসার্টিভের জ্ঞানটা তোমার মধ্যে থাকতে হবে। ইম্পারেটিভ করলেও, অপারেটিভ করলেও, এক্সক্লেমেটরি করলেও তোমার এই জ্ঞানগুলো থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা তোমাদেরকে এখন দেখাবো। এর আগে কিন্তু তোমাদেরকে আমরা কনভারসেশনের দুটা নিয়ম দেখাইছি, যে সেটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার যে নিয়মটা আমরা তোমাদেরকে দেখাইছিলাম। তোমাদের জানা আছে যে যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে ডু নট, ডাজ নট এবং ডিড নট দিয়ে নেগেটিভ করতে হয়, আর সাহায্যকারী ভার্ব থাকলে তাদের পরে নো বা নট বসিয়ে নেগেটিভ করা যায়। এইবার আসো কিভাবে তুমি এই একটা অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ নেগেটিভ বাদ দিলাম, কিভাবে তুমি এবার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যগুলো কিভাবে তোমার হবে। তাহলে তুমি যদি এটা না বুঝো তাহলে কিন্তু তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করতে পারবে না। তোমার দেশি ভাষা তুমি সহজেই প্রশ্নবোধক বাক্য করতে পারবে, কিন্তু যদি তুমি ইংরেজিতে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাও তাহলে তোমাকে অবশ্যই অ্যাসার্টিভের সাথে সম্পর্ক রেখেই তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আসো তাহলে আমরা আগে অ্যাসার্টিভের গঠন শিখি, তারপরে আমরা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ করব। অ্যাসার্টিভের গঠন কিন্তু আমি পূর্বেই তোমাকে শেখাইছি, যে এটা হলো বেসিক স্ট্রাকচার অফ সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটা হলো সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে তুমি যখন দেখলা যে একটা বাক্য সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আছে, সেই বাক্যটাকে তুমি এবার কি করবা, ইন্টারোগেটিভ করবা। তাহলে আসো আমি তোমাদের জন্য এখন দুইটা সেন্টেন্স এখানে লিখব। এই দুইটা সেন্টেন্সের সাথেই আমি তোমার সঙ্গে আলোচনা করব। যেমন লক্ষ্য করো, দুইটা বাক্য আমি এখানে লিখেছি, লিখি আই দেখো, আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আছে, তাই নয় কি? আচ্ছা, বাক্য আমি আরেকটা লিখলাম, আই এম রাইটিং এ লেটার। এই যে দেখো, এখন তোমার কিন্তু এটাও লিখছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তুমি লক্ষ্য করে এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমার বোর্ডটা একটু অল্প দামি তো, তাহলেও তোমাকে আমি চেষ্টা করতেছি বোঝাবার জন্য। দেখো যে আমি লিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দুইটা বাক্যই কিন্তু অ্যাসার্টিভ, দুইটা বাক্যই কি অ্যাসার্টিভ। তবে হ্যাঁ, এখানে পার্থক্যটা কি দেখো, এখানে পার্থক্য হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যে লিখছি, এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। এটার মধ্যে এ ইউ এক্স আই এল আই এ আর ওয়াই অক্সিলারি ভার্ব নাই, অর্থাৎ কাটা। বুঝতে পারছো?
এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব নাই, আর এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে। সুতরাং এই যে অক্সিলারি ভার্ব নেই আর অক্সিলারি ভার্ব আছে, এই দুটো বাক্যকে ইন্টারোগেটিভ করতে গেলে তোমাকে দুটি নিয়ম মেনে ইন্টারোগেটিভ করতে হবে, যেটা আমরা এখন তোমাদেরকে প্রথম রুলসে অর্থাৎ 1 নম্বর রুলসে আমরা তোমাদেরকে শেখাবার চেষ্টা করতেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই বাক্যটা আই রাইট এ লেটার, ইউ রাইট এ লেটার, হি রাইটস এ লেটার, দে রাইট এ লেটার, ফাদার রাইটস এ লেটার, করিম গোস টু স্কুল, আই ইট রাইস, আই লাভ ইউ, হি রিডস এ বুক, করিম মেক্স এ গার্ডেন। এই যে বাক্যগুলো সবগুলোই অ্যাসার্টিভ, তাহলে আমরা কিভাবে এই বাক্যগুলোর কি করব, এখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব, অর্থাৎ এই বাক্যগুলোর মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই। আর আই এম রাইটিং এ লেটার, ইউ আর গোয়িং টু স্কুল, দে আর মেকিং এ গার্ডেন, হাবিব ইজ লুকিং এট দ্য গার্ডেন, দে আর মেকিং সাম সোয়ালুচি। এই যে কথাগুলো যেগুলোর মধ্যে সাহায্যকারী ভার্ব আছে, যেমন দে উইল গো টু ঢাকা, আই শ্যাল গো টু ঢাকা, ইউ উইল গো টু ঢাকা, করিম উইল গো টু ঢাকা। এই যে বাক্যগুলো, এগুলোকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব। প্রিয় শিক্ষার্থী, আসো তাহলে আমরা ভালো করে দেখি, আমরা ভালো করে শিখি যে যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব থাকে তাহলে কিভাবে নেগেটিভ করব, সরি কিভাবে ইন্টারোগেটিভ করব, আর যদি সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব। ওই যে তোমাকে আমি যে নেগেটিভ শিখাইছিলাম, যে যদি সাহায্যকারী ভার্ব না থাকে তুমি কেমনে নেগেটিভ করবা, আর যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে তুমি কেমনে নেগেটিভ করবা, ওইটা ইন্টারোগেটিভের ক্ষেত্রে ওই সূত্র প্রয়োগ করতে হবে। যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে তুমি কেমনে ইন্টারোগেটিভ করবা, আর যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে তুমি কেমনে ইন্টারোগেটিভ করবা। প্রিয় শিক্ষার্থী, তোমাকে যখনই তুমি বাক্য তৈরি করবা একটা বিদেশি ভাষা হিসাবে, তোমাকে কিন্তু ওই যে স্বাধীনভাবে তুমি বাক্য তৈরি করতে পারবা না, ওই অ্যাসার্টিভের সাথে লিয়াজু রেখে, অ্যাসার্টিভের সাথে সম্পর্ক রেখেই তোমাকে ওই ইন্টারোগেটিভ বাক্যটা তোমাকে তৈরি করতে হবে। যদি তুমি জানো আই রাইট এ লেটার এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তবেই তুমি পারবা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে। প্রিয় শিক্ষার্থী দেখো, আই রাইট এ লেটার, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই, এটারে ইন্টারোগেটিভ করার জন্য তোমার কিন্তু ওই যে ডু, ডাস এবং ডিড প্রয়োজন হবে। ঠিক আছে কথা, ওই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ডাস লাগবে, আর ওই বাকি যে সাবজেক্ট অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পারসন প্লুরালের জন্য ডু লাগবে। ঠিক আছে কথা, এই যে বাক্যটা আই রাইট এ লেটার, এটাকে ইন্টারোগেটিভ করার সহজ নিয়ম হলো, গ্রামার বলতেছে যদি কোনো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে তুমি সাবজেক্টের সামনে ডু অথবা ডাস ব্যবহার করো, ডু অথবা ডাস ব্যবহার করো, বাকি অংশ যা আছে আগের মতোই লেখো এবং শেষে যা একটা নোট অফ ইন্টারোগেশন তুমি বসায় দাও। তবে যদি ডাস ব্যবহার করো তাহলে মূল ভার্বের সঙ্গে যুক্ত আসবে, ইয়েস উঠে যাবে, সুন্দর। আর ডিড ব্যবহার করলে ওটা পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমাকে আমি আবার মনে করিয়ে দিই, 10টা টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব আছে আর দুইটার মধ্যে নাই। ওই যে দুইটার মধ্যে নাই ওই অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য যে দুইটা সাহায্যকারী ভার্ব নাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য ডু আর ডাস, আর পাস্ট ইনডিফিনিটের জন্য ডিড। তো প্রিয় শিক্ষার্থী, আসো আজকে অন্তত পক্ষে আমরা দুইটা বাক্য এখানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার চেষ্টা করি। তাহলে দেখো আমি কিন্তু কত সুন্দর একটা বাক্য তোমাদের জন্য লিখছি, সেটা হলো আই রাইট এ লেটার। তুমি লিখতে পারো উই ইট এ ম্যাঙ্গো। এই যে দেখো, তুমি লিখতে পারো দে মেক এ প্ল্যান। এই যে দেখো, তাহলে এগুলোর মধ্যে কি নাই, কোনো সাহায্যকারী ভার্ব নাই। সুতরাং তোমার কাজ হইল
এই তিনটা বাক্য ইন্টারোগেটিভ হয়ে যাবে, শুধু লিখতে হবে ডু আই, ফুল স্টপ বাদ দিয়ে ইন্টারোগেটিভ দিতে হবে। দেখো ডু আই রাইট এ লেটার, বুঝছে? এই যে 2 নম্বরটা দেখো, ডু উই, এই যে একটু পরিবর্তন, ডু উই ইট এ ম্যাঙ্গো, এই যে অ্যাসার্টিভের শেষে যে ফুল স্টপটা ছিল ওইটা উঠা ইন্টারোগেটিভ হচ্ছে। আচ্ছা, দে মেক এ প্ল্যান, 3 নম্বর হবে ডু, এখানে ছোট হাতের টি দিয়ে ডু, দে মেক এ প্ল্যান, তারা কি একটি পরিকল্পনা তৈরি করে, কি বুঝাইতে পারছি তো নাকি? তাহলে তোমার দেখো ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পারসন প্লুরালের জন্য সাবজেক্টের সামনে ডু বসালে এবং বাকি বাক্য সম্পূর্ণ লিখে শেষে নোট অফ ইন্টারোগেশন দিলে এই হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমাদের সবচাইতে পরিচিত একটা সেন্টেন্স আছে না, তোমরা যারা শিক্ষার্থী তোমরা অনেকেই বুঝো, তোমাদের কাছে দুটা বাক্য আমি তুলে ধরি। একটা বাক্য হলো যে আই ইট রাইস, আই ইট রাইস, এটা কিন্তু আমরা সবাই জানি। এই যে লেখাপড়ার শুরুতেই কিন্তু মানুষ অন্যান্য ইংরেজি না জানলেও এটা সচরাচর শিখে আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই, এই বাক্যটা অ্যাসার্টিভ, এটা ইন্টারোগেটিভ হলো ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। আচ্ছা, তোমরা লজ্জা পায় না, একটা বাক্য তোমাদেরকে বলি, সেটা হলো আমরা কিন্তু সচরাচর শিক্ষার্থী যারা আছি আমরা কিন্তু সবাই বলি আই লাভ ইউ, বলি না? এই যে আই লাভ ইউ, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে তুমি কিভাবে অ্যাফার্মেটিভ করবা, সরি এটাকে কিভাবে তুমি ইন্টারোগেটিভ করবা, বলো আই লাভ ইউ। এই যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এই বাক্যটা তুমি ইন্টারোগেটিভ করার চেষ্টা করো দেখি। আহা, এটাই হলো তোমার আই লাভ ইউ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটার সামনে শুধু ডু বসায় দেয়, ডু আই লাভ ইউ, আমি কি তোমাকে ভালোবাসি, হয়ে গেল ইন্টারোগেটিভ হয়ে গেল তোমার বাক্য। সুতরাং এই টেকনিকটা আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে শিখালাম। যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভাব না থাকে তাহলে সেই সাবজেক্ট, সেই বাক্যের সাবজেক্টের পূর্বে ডু দিতে হবে 4 জায়গায়, সরি 5 জায়গায়, 6 জায়গায়, 5 জায়গায়। ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল আর থার্ড পারসন প্লুরাল, এদের 5 জনের জন্য ডু। যেমন ডু আই, ডু উই, ডু ইউ, ডু ইউ, ডু দে, তুমি বাক্য যা খুশি তাই তৈরি করতে পারো, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেখানে ডাজ ব্যবহার করতে হবে। আমি তোমাকে ওই বাক্যটাও এখন দেখায়া তোমাদেরকে দেখাবো এখন। যেমন করিম, এই যে WRITES রাইটস এ লেটার, করিম রাইটস এ লেটার, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ বাক্য। এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমরা লিখবো ডাস করিম রাইট এ লেটার। দেখো কি কি ব্যবহার করেছি, সাবজেক্টের সামনে ডাস ব্যবহার করেছি, ওই রাইটস এর অ্যাসটা কাটায় তুলে দিছি, আর বাকি যা আছে সবকিছু লিখছি। এখন এখানে ফুল স্টপ ছিল, ফুল স্টপ তুলে নোট অফ ইন্টারোগেশন দিয়েছি। ওকে শিক্ষার্থী, তুমি তো বুঝছো, তুমি বুঝো নাই, তোমার একটু মাথা খাটাইতে হবে। আরেকটা বাক্য আমি লিখি, এই যে হি গোস টু স্কুল, এটা কিন্তু অ্যাসার্টিভ, তো এটা ইন্টারোগেটিভ বানাও না, প্লিজ তুমি নিজেই বানাও। তুমি কি করবা, এখানে তুমি লিখবা ইন্টারোগেটিভ বানানোর সময় ডাজ দাও, কি দিবা, ডাজ হি গো, এই গোসের ইয়েস উঠে গেল, দেখছো? এই যে লিখলাম, লিখি ইয়েস লিখলাম, আসেনি ইয়েস, এই ইয়েস উঠে গেল। এই যে আরো বুঝাবো, এই যে গোসের ইয়েস ছিল, এই যে ইয়েস, এই ইয়েস উঠে গেল, উঠে যায় ডাজ হি গো টু স্কুল। এখানে ছিল কি ফুল স্টপ, এখানে হলো নোট অফ ইন্টারোগেশন। ঠিক আছে তো? আচ্ছা,
তাহলে তুমি এইভাবে তোমার হাজার হাজার বাক্যকে তুমি শিখতে থাকো, যে যে সমস্ত বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব নাই ওগুলাকে কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করা হয়। দেখো, তোমাদের সবচেয়ে প্রিয় বাক্য আজকে আমি ইন্টারগেটিভ করে দিচ্ছি। এই দেখো, অ্যাসার্টিভ, এটা ছিল অ্যাসার্টিভ, আই লাভ ইউ, এটাকে আমি ইন্টারগেটিভ করে দিচ্ছি, আই ডু, আই লাভ ইউ। এটা ছিল আমি তোমাকে ভালোবাসি, এটা প্রশ্নবোধক হয়ে গেল, আমি কি তোমাকে ভালোবাসি। প্রিয় শিক্ষার্থী, এই যে করিম লাভস হার, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। করিম লাভস হার, এই যে এস দিলাম, কি দিলাম, এসটা পরে দিলাম, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে আয়ের পরে লেখা আছে আই লাভ, কিন্তু করিম লাভ হবে না, এখানে হবে করিম লাভ, একটা এস লাগবে। এই এস লাগার কারণে এটাকে যখন তুমি ইন্টারোগেটিভ করতে যাবা তখন লিখতে হবে ডাস, এই যে করিম লাভ হার। বুঝতে পারছো? তাহলে তো আমার মনে হয় বুঝবার আর বাকি রইল না। আজকে এই পর্যন্তই থাক না, আগামী ক্লাসে আমরা তোমাদেরকে আবারও দেখাবার চেষ্টা করব যে সমস্ত বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে তাদেরকে কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের শুভকামনা আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।